আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের বড় সুখবর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার 20 জানুয়ারি সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বুধবার 21 জানুয়ারি বিকেল প্রধান উপদেষ্টার কাছে পে স্কেল সুপারিশ জমা দেবে পে কমিশন। অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারি চাকরিজীবীদেররা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। সুপারিশের ক্ষেত্রে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনায় রাখা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন, বিদ্যমান গ্রেড সংখ্যায় একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধি সুপারিশ করা দরকার। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করছেন, গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করা উচিত। নবম পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয়ের 70 জনেরও বেশি সচিবদের সঙ্গে 4 দফায় মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করে কমিশন। আকাশচুম্বী সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা। গত 1 থেকে 15 অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবীরা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতির এই 4 শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইন সর্বসাধারণের মতামত সংগ্রহ করে কমিশন। এদিকে 2025 থেকে 2026 অর্থবছর সংশোধিত বাজেটে পরিচালনা ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসাবেই এই পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার। নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। 21 সদস্যের এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন 2015 সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় 15 লক্ষ। তবে পে কমিশনের সুপারিশ আসার আলো সরকারি চাকরিজীবীদের সংশয় বেসরকারি খাত। পে কমিশনের বেতন বাড়ানোর সুপারিশ আসার আলো দেখছেন সরকারি চাকরিজীবীরা। তবে সেই সুপারিশ বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কাও। অন্যদিকে বেতন বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, এই আশায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ। অর্থনীতিবিদদের মতে, বাড়তি পরিচালনা ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো না গেলে সুফলের চেয়ে ভোগান্তি বেশি হতে পারে। আর মাত্র 2 বছর পর অবসরে যাবেন রাষ্ট্রের 4র্থ শ্রেণী কর্মচারী জমির উদ্দিন শেখ। বছরের পর বছর উচ্চ মূল্যের বাজারে সীমিত আয়ের সংসার চালাতে হিমশিম খেতে হলে চাকরি জীবনের শেষ প্রান্তে এসে বেতন বাড়ার খবরে কিছুটা স্বস্তি পাচ্ছেন তিনি। সংবাদ জমির উদ্দিন শেখ বলেন, ছেলেমেয়েদের স্কুল কলেজের বেতন, কোচিং ফি, মা বাবা সহ পুরো পরিবার নিয়ে চলতে গিয়ে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ে। সরকার বেতন বাড়ানোর কথা বললেও কবে থেকে কার্যকর হবে তা কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে পরিষ্কার কিছুই বলা হয়নি। পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন 2.5 গুণ বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে, আর সর্বোচ্চ ধাপে 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000 টাকার বেশি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবী। এই সঙ্গে বাড়বে পেনশন ও বৈশাখী ভাতার সুবিধাও। তবে বেতন বাড়লেও বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম সহ আনুষঙ্গিক খরচ যদি আবার বাড়ে, তাহলে বাড়তি আয়ের সুফল টেকসই হবে না, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তারা। তাদের মতে, বর্তমানে যে পেনশন পাওয়া যায় তাতে মাসের অর্ধেকও চলা যায় না। পে স্কেল বাস্তবায়ন হলে কিছুটা উপকার হবে, তবে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে যদি দ্রব্যমূল্য বাড়ে তাহলে সেই সুফল আর থাকবে না। বাজার নিয়ন্ত্রণে রাখা না গেলে তবেই বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির খবর হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যেই এখন এমন দ্বিধা, তখন দেশের প্রায় 80% কর্মসংস্থান থাকা বেসরকারি খাতের কর্মীদের উদ্বেগ আরও গভীর। তাদের আশঙ্কা, মূল্যস্ফীতি বাড়লে জীবনযাত্রার ব্যয় আরও কঠিন হয়ে উঠবে। সাধারণ মানুষের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এরই মধ্যে অনেক বেড়ে গেছে। যদি আবার দাম বাড়ে তাহলে সাধারণ মানুষ এবং সরকারি খাতে কর্মকর্তারা আরও বিপদে পড়বেন। বেসরকারি চাকরিজীবীরা বলছেন, বেসরকারি খাতের জন্য ন্যূনতম বেতন বা ভর্তুকির মতো কোনো সম্মতির নীতিমালার দরকার।
যাতে এই খাতের কর্মীরাও চলতে পারেন। অর্থনীতিবিদরা বলেছেন, বাড়তি ব্যয়ের চাপ সামলাতে দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্য পণ্যের বাজার সহনীয় রাখা জরুরি। বিআইডিএসের সাবেক মহাপরিচালক মোস্তফা কে মজুরি বলেন, দেশীয় ও বিদেশি কোনো খাতেই উল্লেখযোগ্য বিনিয়োগ হচ্ছে না, উৎপাদন কার্যক্রমও গতি নেই, রাজস্ব আয়ও কম। এতে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাব আগামী দিন বাজারে দ্রব্যমূল্যের ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে প্রায় 1,60,000 কোটি টাকা। এরই মধ্যে 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার 22,000 কোটি টাকার বাড়তি বরাদ্দ দিয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা বাড়ানো সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের সরকারি চাকরিজীবীদের সন্তানের জন্য শিক্ষা ভাতা 1,500 টাকা বাড়িয়ে 2,000 টাকা করার সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। পাশাপাশি টিফিন ভাতা 800 টাকা বাড়িয়ে 1,000 টাকার করারও প্রস্তাব করা হয়েছে। তবে যদি সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয় এবং তাহলে কিন্তু যারা বেসরকারি কর্মকর্তা আছেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, যারা স্বল্প বেতনে চাকরি করেন, তাহলে তাদের অবস্থা কী হবে? কারণ সরকারি বেতনের প্রায় 15 লক্ষ মানুষের যদি বেতন বেড়ে যায়, আরও 3 কোটি মানুষ কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে তাদের কী অবস্থা হবে? আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি বেতন বাড়ার সাথে সাথে কিন্তু বাজারের যে উচ্চমূল্য একটা ধাতা করে বেড়ে যাবে, বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে যাবে। তাহলে যারা আমরা ছোট ছোট প্রতিষ্ঠানে জব করি অর্থাৎ চাকরি করি, তাদের অবস্থা কী? তারা তাহলে কিন্তু সব কিছু কি সামর্থ্যের মধ্যে কিনতে পারবে? তাহলে তাদেরও কিন্তু একটা প্রয়োজন ন্যায্য বেতন বাড়ানোর একটা সিস্টেম বা কাঠামো। তবে সরকার কি এদিকে চোখ দিচ্ছেন? তবে সরকারি বেতন কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাতেরও বেতন বাড়ানো উচিত বলে অনেক অর্থবিদরা মনে করছে। কারণ একটাই, শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু ভাত খায় বা কাপড় চোপড় পরিধান করে তা না, যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারাও কিন্তু খাবার খায়, তারপর হচ্ছে লেখাপড়া করে, তারপর হচ্ছে বস্ত্র পরিধান করে, সবারই কিন্তু এটা প্রয়োজন। আমি মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদেরও একটা সর্বনিম্ন একটা বেতনের ধাপ করে দেওয়া উচিত সরকারের। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত RS বাংলা নিউজ 24-এর কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।